আপনারা দেখছেন প্যারালাল ঝলক ডিজিটাল মিডিয়ায় এই প্রথম বাংলায় খেলার খবরের বুলেটিন। আইএসএল থেকে আই লিগ, মোহনবাগান থেকে ইস্ট বেঙ্গল, সব খবরের লেটেস্ট আপডেট সঙ্গে বিশ্ব ফুটবলের খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার। সোমবার কমার্শিয়াল পার্টনারের জন্য টেন্ডার ডাকলো সর্বভারতীয় ফুটবল ফেডারেশন নিজেদের ওয়েবসাইটে। কিন্তু বছরের জন্য 5, 10 না 20 তা কিন্তু খোলসা করা হয়নি। তার জন্য আরএফপি কিনতে হবে 2.5 লাখ টাকায়। তারপরেই জানা যাবে চুক্তির যাবতীয় নিয়মকানুন। তবে এবারের টেন্ডারে 2টি প্যাকেজ রাখা হয়েছে, এ ও বি। এ প্যাকেজের জন্য থাকছে আইএসএল এর সঙ্গে ফেডারেশন কাপ, আর বি প্যাকেজে আইডাব্লিউএল ও আইডাব্লিউএল-2। এই দুটি প্যাকেজের জন্য যে কোনো বিডার কমার্শিয়াল পার্টনারের জন্য বিড করতেই পারেন, আবার আলাদা আলাদাভাবেও যেতে পারে। এখন দেখার ভারতীয় ফুটবলের জন্য আগ্রহ প্রকাশ করে কোনো কমার্শিয়াল পার্টনার এগিয়ে আসে কিনা, এগোলেও কতজন আসতে পারে। সময়সীমা 20 মার্চ। তার আগে অবশ্য বিডার পাওয়া গেলে 11ই মার্চ সাংবাদিক সম্মেলন করে তাদের নাম জানানো হবে। সঙ্গে বিডারদের প্রশ্ন থাকলে তার উত্তরও। চলতি আইএসএলের কমার্শিয়াল পার্টনারের জন্য টেন্ডার ডেকেছিল এআইএফএফ, কিন্তু একজনও সাড়া দিয়ে এগিয়ে আসেনি, যার ফলে এবারের আইএসএল হচ্ছে কমার্শিয়াল পার্টনার ছাড়াই। এফএসডিএল চলে যাওয়ার পর ক্লাবদের দায়িত্ব নিতে হয়েছে সিংহভাগ, প্রাথমিকভাবে ফেডারেশন শুরু করলেও। সুখবর ইস্ট বেঙ্গলে। এফসি গোয়া ম্যাচের আগেই লাল হলুদের অনুশীলনে যোগ দিলেন কেভিন সিভিল্লে। কোচের কথা মতোই জামশেদপুর ম্যাচের আগেই সাংবাদিক সম্মেলনে অস্কার বুজদেন বলেছিলেন গোয়া ম্যাচের আগেই চলে আসবেন, চলে এসেছেনও। কিন্তু কতটা সুস্থ হয়ে সেটা এদিন বোঝা দায়। তার কারণ সোমবার ছিল ইস্ট বেঙ্গলের ক্লোজ ডোর। তবে এদিন খবর নিয়ে জানা গেল ইস্ট বেঙ্গলের আর্জেন্টাইন ডিফেন্ডার অনুশীলনে যোগ দিলেও সতীর্থদের সঙ্গে করেননি, রিহ্যাব করেছেন সাইড লাইনে একা একা। তাহলে কি এফসি গোয়া ম্যাচে তাকে পাওয়া যাবে, না তাকে ছাড়াই ভারতীয় ব্যাকফোন নিয়েই খেলতে হবে অস্কারকে? এই প্রশ্নের উত্তর অবশ্য জানা যাবে 4 তারিখ লাঞ্চ টাইমের সময়। ওই দিনই গোয়া ম্যাচ নিয়ে সাংবাদিক সম্মেলন করবেন লাল হলুদের স্প্যানিশ হেড স্যার। ব্যাক পেইন ও হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে স্পেনে ফিরে গেছিলেন ইস্ট বেঙ্গলের বিদেশি ডিফেন্ডার, চিকিৎসার জন্য সুস্থ হয়ে মাঠে নামার জন্য এবার তিনি ফিরলেন। কিন্তু গোয়া ম্যাচে কি আনোয়ারের পাশে তাকে দেখা যাবে দলকে নির্ভরতা দিতে, নাকি আরও একটা ম্যাচ? রোজা রাখার জন্য খেলায় বড় প্রভাব পড়েছে। জামশেদপুর ম্যাচ হেরে এমনটাই বলেছিলেন ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজো থেকে লাল হলুদ কর্তা নিতু সরকার। তবে এটা অজুহাত ছাড়া আর কিছুই নয় বলছেন মেহতাব। নিজের খেলোয়াড় জীবনে কখনো রোজা রেখে ম্যাচ খেলেননি মেহতাব, তবে ধর্মের আড়ালে ব্যর্থতা ঢাকা মেনে নিচ্ছেন না মেহতাব হোসেন। না 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 না, এটা 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 ভুল ধারণা। সবাই অনেকেই অনেকেই রোজা করে আমরা খেলেছি। এটা 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 আমার মনে হয় না এটা বলা উচিত। তাহলে তো সব প্লেয়াররাই, যারা মুসলিম প্লেয়ার তারা সবাই রোজা রেখে খেলে, সবাই খেলে। যারা মুসলিম প্লেয়ার সারা পৃথিবীতে তারা হ্যাঁ, তাদের ওয়েদার ভালো, আমাদের ওয়েদারে একটু হিউমিডিটি বেশি। কিন্তু আমি তো এইটুকু বলবো কি, এইগুলো না বলে আমার মনে হয় কি আমরা কি ভুল করেছি সেটা নিয়ে আমার মনে হয় বিচার করা উচিত। কি আমার প্লেয়ারদের কি ভুল হয়েছে, আমার কি ভুল হয়েছে। আমার কটা প্লেয়ার রোজা রেখেছে তুমি আমায় বলো তো? তো 2-3টে প্লেয়ারের আমার মনে হয় না খুব একটা কিছু একটা খুব বড় বিগ ডিফারেন্স হওয়া উচিত। আর সবাই রোজা রেখেই খেলে, ওটা নিয়ে ম্যাটার করে না। সবাই খেলতো, এটা আজ থেকে না, যুগে যুগে চলে আসছে। যারা মুসলিম প্লেয়াররা সবাই রোজা খেলে। আর রোজা যখন দেখো, একটা রোজা একটা জায়গা, নিজের জায়গা, ধর্মের একটা মানে বিশ্বাস, আর খেলাটা যে একটা জায়গা। যখন তোমরা ইম্পর্টেন্ট ম্যাচ, তো রোজা রাখতেই দিলে কেন প্লেয়ারদের? কারো আস্থাতে কেউ হাত দেয় না, ঠিক আছে? এটা আমি বিলিভ করি। তার আস্থাতে হাত দেয় না। কিন্তু আমি বলতে, যখন ইম্পর্টেন্ট ম্যাচ তখন প্লেয়ারদেরকে কনভিন্স করো যে ভাই আমার কাছে ইম্পর্টেন্ট ম্যাচ, তা আমি রোজা এই ম্যাচটাই করে দাও, এটা কাজা করে নেওয়া যায়। এই আজকে করলাম না আমি রোজা, পরে করা যায় এই রোজাটা, এটা নিয়ম আছে না। আমি রোজা রেখে খেলিনি, এটা আমি মিথ্যা কথা বলবো কেন? রোজা নিয়ে মিথ্যা কথা বলবো। যারা করেছে তারা আগেকার প্লেয়ার, আগেকার
যারা সিনিয়র প্লেয়ার তারা করেছে, হাবিব স্যাররা করতো, কিন্তু আমি করিনি কোনোদিন। তো আমি জানি পরবর্তীকালে যদি বেঁচে থাকি তাহলে করতে পারবো। আমার এই বিষয়ে বলি, আমার কমিটমেন্টটা হচ্ছে আগে। কমিটমেন্টটা আমি যেহেতু আমি এখান থেকে আর্ন করছি, এটা আমার রুজি রুটি, আমি পরে এই রোজাটা আমি পরে করতেই পারি, যেটা যেটা ধর্মর বইতে লেখাই আছে। এটা যদি এক্সকিউজ দেয় তাহলে আমার মনে হয় না এটা এক্সকিউজটা ঠিক অথরিটি আছে এর মধ্যে। রোজা তো এখন রোজার মধ্যেই তো খেলা হবে। ইস্টবেঙ্গল কোচ অস্কার ব্রুজোর স্ট্র্যাটেজি নিয়েও প্রশ্ন তুললেন মেহতাব। তার সাফ কথা, অ্যান্টন সোসবার্গকে কেন ভিন্ন পজিশনে খেলানো হবে? না, যাকে যেখানে নিয়ে এসছে তাকে সেখানে হট করে একটা দেখো, যতই তুমি বড় লেভেল দিয়ে আসো, আজকে যদি ইউসুফ আজহারিকে ডিফেন্সিভ মিডফিল্ডার খেলানো হয়, ঠিক আছে, তাহলে তো তুমি ওর কাছ থেকে কিছু পাবে না। ওর কাছ থেকে কিছু পাবে না। তো আমার মনে হয় ওকে যে জন্য নিয়ে এসছে সেখানে আমার ইউজ করলে আমার মনে হয় বেটার হতো। লাল হলুদের নড়বড়ে ডিফেন্স নিয়েও নিজের মতামত জানালেন মিডফিল্ড জেনারেল। তার মতে ডিফেন্ডারের থেকেও মাঝমাঠে ফুটবলারদের দোষ দেখছেন মেহতাব। লে অফ করলো, ব্যাক হিলে একটা সেট আপ করলো, সেট আপ করার পরে একজন ডিফেন্সিভ মিডফিল্ডার রে তাচিকাওয়া সে গোল করে দিল। তাহলে আমার ডিফেন্সিভ মিডফিল্ডার কোথায় ছিল? যখন ও বল নিয়ে রান করছে তখন ওর সাথে একটা ডিফেন্সিভ মিডফিল্ডার রান করবে। যে বল খেলে সে হচ্ছে বেশি ডেঞ্জারাস, যে বল দিচ্ছে দেন ওই বলটা লে অফ নেওয়ার জন্য। তার সাথে রান করলে আমার মনে হয় এত ইজিভাবে ও ওই জায়গাটা প্লেস করতে পারতো। 1 নম্বরে উঠে এসেছে মোহনবাগান, তবে পিছন থেকে উঠে আসা যতটা লড়াই তার থেকেও বেশি লড়াই 1 নম্বর স্থান ধরে রাখা। কিন্তু সবুজ মেরুন কোচ সার্জিও লোবেরা দলের মধ্যে যে বাঁধুনি ধরে রেখেছে সেটাই মোহনবাগানের প্লাস পয়েন্ট মনে করছেন প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য। সঙ্গে তিনি বলছেন লম্বা লিগে ধীরে সুস্থে এগোনোই ভালো। তিনি মনে রাখবেন, একটা টিম যখন কোনো টুর্নামেন্ট খেলতে না তখন সে চ্যাম্পিয়নের লক্ষ্যেই খেলতে না। একে থাকবোই, সবাই চায় একে থাকতে, এবং একে থাকতে গেলে যেগুলো করার দরকার কোচ সেটা করে। এটা একটা ম্যারাথন লিগ, কখন কিভাবে কোন দিকে ঘোরাবে কেউ বলতে পারে না। তবে এটা মাথায় রাখতে হবে যে মোহনবাগান দল এবার অনেকদিন অনুশীলন করার সুযোগ পেয়েছে। লোবেরা আসার পরে দলের মধ্যে একটা বাঁধুনিও ভালো হয়েছে। আশা করি মোহনবাগান ভালো খেলবে, এটা বলতে পারি। ধরে রাখা না রাখা সেটা তো একটা সময়ের ব্যাপার। আমাকে স্থির লক্ষ্যে এগোতে গেলে ম্যাচ বাই ম্যাচ জিতে এগোতে হবে, তাই না? ফরওয়ার্ড করে জিতে গেলাম, তারপরে ফরওয়ার্ড করে দুটো হেরে গেলাম, তাতে না। তোমাকে দলের বাঁধুনিটা ঠিক রাখতে হবে, দলটা যাতে একটা ইয়ের মধ্যে চলে, একটা সিস্টেমের মধ্যে চলে। লোকেরা সেটাই চেষ্টা করছে, চিন্তা করার কোনো কারণ নেই। টিম ভালোই খেলবে, মোহনবাগান ভালো দল করেছে, তার অপশন অনেক আছে, রিজার্ভ ব্যাংক অনেক তৈরি আছে, চলে চিন্তার কোনো কারণ নেই। জোড়া গোল করে লোবেরাকে ভরসা দিচ্ছেন রবসান রবিনো, তবে এতে এখনও সন্তুষ্ট নন মানস ভট্টাচার্য। তিনি বলছেন এখনও অনেক ফিট হতে হবে ব্রাজিলিয়ানকে, ওর থেকে যে প্রত্যাশা আরও বেশি। এখনো বলছি রবীন্দ্রকে আরো ফিট হতে হবে, আমি বলছি না। ওর কাছ থেকে যে প্রত্যাশা আমাদের আছে সেটা এখনো পূরণ হয়নি। না, সেটা আমি বলবো না, ওকে আরো ফিট হতে হবে, এই জায়গাটাকে ওকে আরো সংযত হতে হবে। এদিকে মোহনবাগান যখন লিগের শীর্ষে তখন 1 নম্বর থেকে 5 নম্বরে নেমে এসেছে ইস্টবেঙ্গল। যখন সবাই বলছে লিগের লড়াইয়ে অনেকটাই পিছিয়ে গেল ইস্টবেঙ্গল, তখন মানস ভট্টাচার্য বলছেন চিরপ্রতিদ্বন্দ্বীকে ধরে ফেলার বহু সুযোগ এখনো পাবে লাল হলুদ। অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, এটা কাপলুর খেলা, অত ভাবতে হবে না। ইস্টবেঙ্গল ভালো দল, আমি এখনো বলছি ইস্টবেঙ্গল অনেক ভালো দল। জামশেদপুর ম্যাচে হারের জ্বালা কিছুতেই মিটছে না প্রাক্তন ফুটবলার বিকাশ বাজির। ইস্টবেঙ্গল লিগ শীর্ষে থেকে 1 ম্যাচের নিরিখে 4 নম্বরে নেমে গেছে। বিকাশ বাজি বলছেন অস্কারের ভুল পরিকল্পনার জন্যই এই অবস্থায় আসতে হয়েছে। কোচের স্ট্র্যাটেজি ভুল তো। তুমি যে প্লেয়ারটা শোনো, এই স্ট্রাইকারটা কিন্তু
ভালো অনেক কিছু গুণ আছে, ভালো ভালো গুণ আছে। কখনোই টুটুমানে যখন ডাউন তখনই পজিটিভ স্ট্রাইকারকে আমি কোনোদিনই বসাবো না। তুমি ডেভিডকে আনছো ঠিক আছে, তুমি ডেভিডকে আনো তাহলে তুমি রশিদের জায়গায় নিয়ে আসো, তুমি তখন ডবল স্ট্রাইকারে চলে যাও। তুমি তখন তোমার তো ওই জায়গাটা ওই দুটো স্টপারের সাথে ও কিন্তু ফাইট করে গেছে, ও কিন্তু যতক্ষণ মাঠে ছিল ততক্ষণ যতটুকু পেরেছে ও চেষ্টা করে গেছে কিন্তু। সেটাই ওর জায়গায় ও এই চেঞ্জটাও কিন্তু খুব বাজে চেঞ্জ করেছে। যে ছেলেটাকে বসালো সে ছেলেটা তো এমন কিছু ফল করেনি যে খুব খারাপ খেলছিল বা কিছু ওই প্লেয়ারটাকে ধরতে পারছিল না। তাহলে আমি প্রথম থেকে কেন করবো? সাকিবকে আমি 20-22 মিনিটে আমি একটা প্লেয়ারকে নামিয়ে দিলাম, তাহলে আমি প্রথম থেকে স্টার্ট করতাম, তাহলে আমি আর একটা চেঞ্জ পেতাম। বলতো যে প্লেয়ারটা ওর দিক দিয়ে যে খুব বেশি ঝড় আসছিল সেরকমও না। এই চেঞ্জটা আমার এখনো মাথায় আসছে না যে কেন রাকিবকে নামালো। তাই যদি নামাতেই হয় তাহলে প্রথম থেকেই নামাক। এবার সামনে এফসি গোয়া, আরো কঠিন প্রতিপক্ষ। তবে হতাশ হলেও আবার আশার বুক বাঁধতে চাইছেন বিকাশবাজি। তার মতে সমর্থকরা শুধু ট্রফি জয়ের স্বপ্ন দেখলে হবে না, একই স্বপ্ন দেখতে হবে ফুটবলারদেরও। এই কনফিডেন্স লেভেলটা একটু হাই ছিল, আবার নিচের দিকে গেল, আবার সেই মানে প্রথম থেকে শুরু করা। আমাদের তো আর এখন আর যে ঠিক আছে ফার্স্ট লেগটা হলো না, সেকেন্ড লেগ দেখা যাবে অনেক বেশি খেলা থাকতো, তাহলে একটা ম্যাচে হেরে গেলাম, অত দুঃখ থাকতো। কিন্তু এই ছোট লিগে এই 3 পয়েন্ট লস, এটা খুব কাজে লাগবে। এই খুব ভয়ঙ্কর হয়ে গেল এটা। যাদের ভরসায় আশা করি তারা যদি আশাটা ফুলফিল করতে পারে তাহলে ভালো। যাই হোক, একটা ম্যাচ হেরে গেছি, হয়ে গেছে যখন 3 পয়েন্ট চলে তখন আর চিন্তা করে নাম নেই। কি ভুল ভ্রান্তি হয়েছে সেগুলো মিটিয়ে যদি আবার গোয়াকে হারাতে পারি তাহলে মোটামুটি আবার নিজেদের জায়গাটা পুরোনো জায়গায় চলে আসতে পারবো। যাই হোক, এটাই প্লেয়ারদের আর কি বলবো, এই তো না। মেজর লিগ সকারের নতুন মরশুমের শুরুটা ভালো হয়নি লিওনেল মেসির ইন্টার মায়ামির। মরশুমের প্রথম ম্যাচেই লস অ্যাঞ্জেলেসের কাছে হারতে হয় তাদের। সোমবার লিগের সেকেন্ড ম্যাচে তারা মুখোমুখি হয়েছিল অরল্যান্ডো সিটির বিরুদ্ধে। ম্যাচের প্রথমার্ধেই 2-0 গোলে এগিয়ে যায় অরল্যান্ডো সিটি। গোল করেন পাসালিক এবং ওদেজা। সেকেন্ড হাফে লিওনেল মেসির জোড়া গোলের পাশাপাশি সিলভেত্তি এবং সেগোভিয়ার গোলে অরল্যান্ডো সিটিকে 4-2 গোলে হারায় মায়ামি। চলতি বছরের 27 মার্চ দোহার লুসাইল স্টেডিয়ামে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ফাইনালিসিমা। ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ বিজয়ী লামিন ইয়ামালের স্পেন মুখোমুখি হওয়ার কথা কোপা আমেরিকা চ্যাম্পিয়ন লিওনেল মেসির আর্জেন্টিনার সাথে। কাতার ফুটবল অ্যাসোসিয়েশন ইরানে মার্কিন ও ইসরায়েলি হামলার কারণে অনির্দিষ্টকালের জন্য ফুটবল টুর্নামেন্ট স্থগিত রাখে, যার কারণে ফাইনালিসিমা ম্যাচটিও অনিশ্চিত হয়ে পড়ে। দাপট দেখাচ্ছে ভারতীয় ক্রিকেট, তার সঙ্গে অন্যান্যরা টেক্কা দিতে পারছে কি, সেই সব খবর সঙ্গে ঘরোয়া ক্রিকেটের যাবতীয় খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লে ছক্কা। টি-20 ক্রিকেট বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম এত বড় রান চেস করতে নেমেছিল ভারত। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ডু অর ডাই ম্যাচে অপরাজিত 97 রানের ইনিংস খেলেছেন সঞ্জু স্যামসন। টি-20 রান চেসে এতদিন ভারতের হয়ে এক ইনিংসে সবথেকে বেশি রানের রেকর্ড ছিল বিরাট কোহলির। 2022 টি-20 ওয়ার্ল্ড কাপে পাকিস্তানের বিপক্ষে 82 রানের ইনিংস খেলেছিলেন বিরাট। এবার সেই রেকর্ডকে পিছনে ফেলে দেন সঞ্জু স্যামসন। খারাপ খেলার কারণে 50 লক্ষ টাকা জরিমানা পাকিস্তান ক্রিকেটারদের ওপর। টি-20 বিশ্বকাপে সেমিফাইনালে উঠতে পারেনি পাকিস্তান, তার আগেই বিদায় নিতে হয়েছে। গ্রুপ পর্বে আবার হারতে হয়েছে ভারতের কাছে। পাকিস্তানের সংবাদ মাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, পাকিস্তানের বিশ্বকাপ দলের প্রত্যেক ক্রিকেটারকে 50 লক্ষ টাকা করে জরিমানা করা হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, গত 15 ফেব্রুয়ারি ভারতের কাছে হারের পরেই এই সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড, কিন্তু অপেক্ষা করেছিল যদি সালমান আলী আগারা সেমিফাইনালে উঠতে পারতেন তাহলে হয়তো শাস্তি দেওয়া হতো না, কিন্তু সেটা না হওয়ায় শাস্তি দিয়েছে মহসিন নকভির নেতৃত্বাধীন বোর্ড। বিশ্বকাপে সেমিফাইনালে দৌড় থেকে বাদ পড়েছে জিম্বাবুয়ে, কিন্তু তারপরেও দেশে ফিরতে পারছেন না সিকান্দার রাজারা। ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও আমেরিকার সংঘাতের কারণেই দেশে ফিরতে সমস্যায় পড়েছেন জিম্বাবুয়ের ক্রিকেটাররা। প্রথম ম্যাচের ক্রিকেটারদের বিমান ধরার কথা ছিল ভোর 4:30, পরের ম্যাচ বিমান ধরত সন্ধ্যায়, কিন্তু যুদ্ধের কারণে দুবাইয়ের বিমানবন্দর বন্ধ রয়েছে, সেই কারণে ভারতেই আটকে রয়েছেন তারা। 3
3 মাস পরেই আবার দেশের জার্সিতে দেখা যাবে দুই তারকা ক্রিকেটার বিরাট কোহলি ও রোহিত শর্মাকে। জুন মাসে ভারত সফরে আসছে আফগানিস্তান। একটি টেস্ট ও 3টে একদিনের ম্যাচ খেলবে তারা। সেখানেই খেলবেন রোহিত কোহলি। প্রথমে টেস্ট ম্যাচ 6 জুন থেকে নিউ চণ্ডীগড়ে হবে সেই খেলা। দেশের জার্সিতে ফিরবেন টেস্ট অধিনায়ক শুভমান গিলও। টি-20 বিশ্বকাপে দলে সুযোগ না পাওয়ায় আপাতত তিনিও মাঠের বাইরে, অর্থাৎ 2 নয় 3 তারকার প্রত্যাবর্তন হবে দেশের জার্সিতে। জাতীয় দলে তরুণ বোলারদের গড়ে পিঠে নিতে চাইছে বোর্ড। সেই বিশেষ দায়িত্ব দেওয়া হচ্ছে ভারতীয় দলের প্রাক্তন সদস্য জাহির খানকে। তাকে পাকাপাকিভাবে পেতে চান বোর্ড কর্তাদের একাংশ। বেঙ্গালুরুতে বিসিসিআই সেন্টার অফ এক্সেলেন্সে শিবির শুরু হয়েছে গত 28শে ফেব্রুয়ারি থেকে। সেখানেই আগামী প্রজন্মের বোলারদের প্রশিক্ষণ দিচ্ছেন জাহির। সিইওতে এতদিনে দায়িত্ব ছিলেন ট্রয় কুলি। গত ডিসেম্বরে তার সঙ্গে 4 বছরের চুক্তি শেষ হয়েছে বিসিসিআই এর। তার চুক্তি শেষ হওয়ার পর সিইওর জোরে বোলিং কোচ হিসেবে কাজ করতে আগ্রহীদের কাছ থেকে আবেদনপত্রের জন্য 9 ফেব্রুয়ারি বিজ্ঞপ্তি দিয়েছিল বিসিসিআই। বেশ কয়েকজন আবেদন করলেও কাউকে এখনও চূড়ান্ত করেননি বিসিসিআই কর্তারা। এই পরিস্থিতিতে প্রশিক্ষণ থমকে থাকুক তাও চাননি তারা। তাই জাহিরকে অস্থায়ীভাবে দায়িত্ব নেওয়ার অনুরোধ করা হয়। হকি, টেনিস, বাস্কেটবল, ক্রিকেট, ফুটবলের বাইরেও খেলাধুলার যাবতীয় খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট উইং প্লে। ইরান ইসরায়েল যুদ্ধের জেরে সংযুক্ত আরব আমিরশাহীর আকাশসীমা এখনও বন্ধ। ফলে দুবাইয়ে আটকে রয়েছেন ভারতের ব্যাডমিন্টন খেলোয়াড় পিভি সিন্ধু। মঙ্গলবার থেকে শুরু হতে চলা অল ইংল্যান্ডে খেলার সম্ভাবনা খুবই কম। সফর বাতিল করেছেন কোচ বিমল কুমারও। বাকি খেলোয়াড়দের বেশিরভাগ অবশ্য পৌঁছে গিয়েছেন বার্মিংহ্যামে। ভারতের ব্যাডমিন্টন সংস্থার সচিব সঞ্জয় মিশ্র জানিয়েছেন, দুর্ভাগ্যবশত সিন্ধুর হয়তো অল ইংল্যান্ডে খেলা হবে না। বিশ্ব ব্যাডমিন্টন সংস্থা জানিয়েছে দরকারে তারা ম্যাচের সূচিও পাল্টে দিতে পারে। তবে এই বিষয়ে আমাদের হাতে এখনও কোনো বিকল্প নেই। বুধবার থেকে ক্যালিফোর্নিয়ার ইন্ডিয়ান ওয়েলসে বিএনপি পরিবেশ ওপেন শুরু হতে চলার আগেই বড় সমস্যায় ড্যানিল মেদভেদেভ। রবিবার দুবাই ডিউটি ফ্রি টেনিস চ্যাম্পিয়নশিপে কেরিয়ারে 23তম এটিপি শিরোপা জেতার একদিন পর বিশ্বের 1 নম্বর ড্যানিল মেদভেদেভ তার পরিবার এবং দলসহ দুবাইতে আটকে পড়েন। শনিবার ইরানে মার্কিন বিমান হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনার কারণে আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ার জন্য এই সমস্যায় পড়েছেন তিনি। খেলাধুলার তারকারা তাদের খেলার পরে করছেন বিশেষ বিশেষ মন্তব্য, আর সেই সব মন্তব্যের কোলাজ দিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট থ্রোইং। নিজের কথা ভাবলে হবে না, দলের প্রয়োজনে কিছু একটা করে দেখাতেই হবে। ফোন বন্ধ করে দিয়েছিলাম, সমাজ মাধ্যম থেকে সরে গিয়েছিলাম, নিজের মনের কথা শুনেছি, মনকে বিশ্বাস করিয়েছি যে আমি পারবই। প্যারালাল ঝলক আজ এই পর্যন্তই। ক্রিকেট, ফুটবল সহ খেলাধুলার যাবতীয় খবরের লেটেস্ট আপডেটের জন্য প্রতিদিন রাত 10টায় চোখ রাখুন প্যারালাল স্পোর্টসে।